আমার যে সুহৃদরা বসে আছেন তাদেরকে ঐকান্তিক বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আমরা যে কারণে সমবেত হয়েছি এখানে, তার মূল তাৎপর্য ঠিক কোনখানে? আমি এই কথাটা বহুবার বলেছি, আগেও বলেছি, আজকেও বলবো, ভবিষ্যতেও বলবো, যতদিন না আজাদ হিন্দ ফ্রন্ট তার চূড়ান্ত লক্ষ্যে জয়যুক্ত হয়। সে কথাটা হচ্ছে, আজাদ হিন্দ ফ্রন্ট কোনো ব্যাঙের ছাতার মতো এনজিও নয়, আজাদ হিন্দ ফ্রন্ট কোনো নামহীন গোত্র নয়, আজাদ হিন্দ ফ্রন্ট বিপ্লবের সমর্থক, আজাদ হিন্দ ফ্রন্ট একমাত্র নেতাজীপন্থী বৈপ্লবিক কোট আনকোট রাজনৈতিক সংগঠন। ভারতে বর্তমানে দেখা যায় বহু মানুষ আছেন, আমাদের বন্ধুবর্গের মধ্যেও এরকম বহু ব্যক্তি ছড়িয়ে আছেন যাদের রাজনীতি শব্দটা শুনলেই হৃদকম্প শুরু হয়। তাদের আমরা খুব একটা দোষ দিতে পারি না, তার কারণ রাজনীতির নামে আজকাল যা হয়ে থাকে, যে চিত্র আমরা ক্রমান্বয়ে প্রত্যক্ষ করছি, বহু মানুষ দলীয় ভাবনা চিন্তা না করে সেই অপরাজনীতিটিকে রাজনীতির সংজ্ঞা হিসেবে দোষিত করে। দোষটা তাদের নয়, দোষটা বর্তমান আর্থসামাজিক পরিস্থিতির। তাই আমরা প্রথমেই কথা বলতে চাই যে আমাদের কাছে, আজাদ হিন্দ ফ্রন্টের কাছে, আজাদ হিন্দ ফ্রন্টের প্রত্যেক কর্মীর কাছে রাজনীতির মূল অর্থ, যে পথ বেছে নিয়েছি তার প্রতি পদক্ষেপে ত্যাগ, তিতিক্ষা, অত্যাচারের সাময়িক বাস্তবতা লুকিয়ে আছে। আর আমরা যে পথ বেছে নিয়েছি তা বিরোধী রাজনৈতিক লুম্পেন সংস্কৃতির আমাদের ওপর আঘাত নেমে আসার প্রতিনিয়ত এক সম্ভাবনা তৈরি করে। সুতরাং আজকে আমাদের সমাবেশে লোকসংখ্যা যতই কম হোক না কেন, এ বিষয়ে হতাশ হওয়ার কিছু নেই, এ বিষয়ে হতোদ্যম হওয়ার কিছু নেই। তার কারণ বর্তমানে যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা চলছি, সেখানে সমাজ বিপ্লবের কথা বলা, বিপ্লব প্রসঙ্গে সদর্থক কথা বলা, সর্বোপরি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে পথ চলাটা অপরাধ। বর্তমান সমাজ ব্যবস্থায়, আমি যদি খুব প্রিসাইসলি বলি, পশ্চিমবঙ্গের বর্তমান সমাজ ব্যবস্থায় যারা উৎকোচ গ্রহণ করবেন, যারা প্রতিনিয়ত সন্ত্রাস সৃষ্টি করবেন, যারা নকুলদানার কথা বলবেন, যারা হাত পা ভেঙে দেওয়ার সুচিন্তিত মন্তব্য করবেন, তারাই সমাজের সম্পদ হিসেবে পরিগণিত হয়ে চলেছেন। একের পর এক ভোট আসছে এবং সেই ভোটে দেখা যাচ্ছে যে জনগণের ইচ্ছার কোন রকম কোনো প্রতিফলন প্রত্যক্ষ করা যাচ্ছে না। গতকাল আমরা দেখতে পেয়েছি দুটো বিধানসভায় উপনির্বাচন হয়েছে। সেই দুটি বিধানসভার উপনির্বাচনে বর্তমান শাসক দল বিপুল ভোটে জয়ী হয়েছে। তাহলে আমরা কি ধরে নেব? আমরা কি এটাই ধরে নেব যে বাগটুই থেকে হাঁসখালি একের পর এক যে গণধর্ষণের ঘটনা ঘটছে বর্তমান শাসকের আমলে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো, মাফ করবেন আমাকে, কোন মহিলা সম্পর্কে আমাকে এ ধরনের বিশেষণ প্রয়োগ করতে হচ্ছে, কিন্তু নির্লজ্জ ছাড়া অন্য কোনো বিশেষণ তার সম্পর্কে প্রয়োগ করতে আমি অক্ষম। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক ঘটনায় তার দলের সমর্থন করে যাচ্ছেন নির্লজ্জভাবে। তাহলে আমরা কি ধরে নিতে পারি? বালিগঞ্জ এবং আসানসোলের মানুষ সেই ধর্ষকদের সমর্থন করেছেন? বালিগঞ্জ এবং আসানসোলের মানুষ অনুব্রত মণ্ডলের সমর্থক? বিষয়টা তা নয়। প্রত্যেকটি নির্বাচনে ইদানিংকালে যা দেখা যাচ্ছে তা হলো তৃণমূল কংগ্রেসের কোনো বিরোধী শক্তি পশ্চিমবঙ্গে নেই। আর একথা আপনারা প্রত্যেকেই জানেন যে রাজনীতিতে শূন্যস্থান বলে কিছু হয় না। তৃণমূল কংগ্রেসের যখন বিরোধী কোনো শক্তি নেই, তখন মানুষ না পারতে তাদেরকে ভোট দিচ্ছেন, কারণ তাদের যারা বিরোধী আছেন তারা তৃণমূল কংগ্রেসের থেকেও নিকৃষ্ট। সুতরাং এই হচ্ছে পরিস্থিতি। তাহলে আমাদের বর্তমানে কি কর্তব্য? আমাদের কি কোনো অরাজনৈতিক মঞ্চ গঠন করে শুধুমাত্র ওপর নেতাজির কথা বলে বা ফেসবুকে সারাদিন ধরে নেতাজিকে নিয়ে চর্চা করেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়? আমরা তা মনে করি না। আমরা মনে করি
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে রাজনৈতিক শূন্যতা বা ভ্যাকুয়ামের সৃষ্টি হয়েছে, সেই শূন্যতাকে আজাদ হিন্দ ফ্রন্টকেই একমাত্র পূরণ করতে হবে। তার কারণ আজাদ হিন্দ ফ্রন্ট নেতাজীবন্ধী বৈপ্লবিক রাজনৈতিক সংগঠন। আমরা যাদের বিরুদ্ধে লড়াই করছি তাদের পেশি শক্তি আছে, অর্থ শক্তি আছে, সমস্ত কিছু আছে, কোটি কোটি সম্পদের তারা মালিক। উল্টো দিকে আজাদ হিন্দ ফ্রন্টে না আছে অর্থ শক্তি, না আছে পেশি শক্তি, না আছে প্রচারের সেই রকম উপকরণ যা মানুষকে আকৃষ্ট করতে পারে। কিন্তু আজাদ হিন্দ ফ্রন্টের যা আছে তা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের নেই, থাকতে পারে না। আর সেটা হলো সোচ্চার প্রজ্জ্বল আদর্শবাদ। আর নেতাজির আদর্শে যখন আমরা পথ চলতে শুরু করেছি, তখন সেই পথ যতই দুর্গম হোক না কেন, সেই পথ যতই ভ্রুকুটিমুখী হোক না কেন, একথা আমি নির্দ্বিধায় ব্যক্ত করতে পারি যে অদূর ভবিষ্যতে আজাদ হিন্দ ফ্রন্ট অবশ্যই তার লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে। আজাদ হিন্দ ফ্রন্টের একমাত্র লক্ষ্য নেতাজি সুভাষচন্দ্র বসু 21শে অক্টোবর 1943 খ্রিস্টাব্দে যে আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন, সেই আজাদ হিন্দ সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করা। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, অনেকেই বলতে পারেন যে ভারতে তো স্বাধীন সরকার প্রতিষ্ঠিত আছে। এইখানেই আমাদের সব থেকে বড় ভুলটা হয়। ব্রিটিশ আমলে কাজটা অপেক্ষাকৃত সহজ ছিল, কারণ তখন মানুষ চোখের সামনে দেখতে পেতেন যে এই তো সাদা চামড়ার লালগুলো সাহেবরা ঘুরে বেড়াচ্ছে, তারা আমাদের দেশটাকে দখল করে রেখেছে, সুতরাং তাদেরকে সরাতে হবে। সেটা আমরা চর্মচক্ষে পরিষ্কার দেখতে পেতাম। কিন্তু এখন কাজটা অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। তার কারণ ব্রিটিশ কমনওয়েলথকে চোখের সামনে দেখা যায়। এটা এমন একটা রক্ত শোষক আন্তর্জাতিক সংগঠন যারা এখনো অবধি ভারতের রক্ত শোষণ করে চলেছে। সামনে দেখতে পাবেন না নেপথ্যের কারিগরেরা এখনো কোটি কোটি টাকা ভারত থেকে কমনওয়েলথ ফান্ডে যায়। কোন কমনওয়েলথ ফান্ডে আমরা টাকা দিচ্ছি? 190 বছর ধরে যারা আমাদের দেশটাকে লুট করেছে, সেই রামের প্রতি আনুগত্য পোষণ করে তাদেরকেই আমরা টাকা দিচ্ছি। অর্থাৎ ধরা যাক আমি এখন অবহিত আছি, ধরা যাক আমি বিয়ে করেছি, তো আমার স্ত্রীকে দিনের পর দিন কোনো এক ব্যক্তি ধর্ষণ করল। ধর্ষণ করার পর কিছুদিন বাদে সেই ব্যক্তি বললেন যে ধর্ষণ তো হয়েই গেছে, ওটা তো পুরনো বিষয়, আসুন এবার একটু বন্ধুত্ব করা যায়, আসুন এবার একটু চুক্তিতে আসা যায়, কমনওয়েলথ ফান্ডের মধ্যে দিয়ে আসুন আমরা একটু পারস্পরিক ব্যবসা করি। বিষয়টা ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ 190 বছর ধরে ভারতকে ধর্ষণ করেছে। আর্থসামাজিক দিক থেকে করেছে, রাজনৈতিক দিক থেকে করেছে, সর্বোপরি মনুষ্যত্বের দিক থেকে করেছে। তার কারণ পরাধীন দেশে আমরা বারবার দেখতে পেয়েছি যে দেশের মানুষই বিপ্লবীদের ধরিয়ে দিলেন পুলিশের কাছে। এটাই পরাধীন দেশের সবথেকে বড় অভিশাপ যে তাদের মনুষ্যত্বের হানি হয়, মেরুদণ্ডটা পিছিয়ে যায়। আর এখনো পর্যন্ত আমরা সেই কমনওয়েলথ ফান্ডে টাকা দিয়ে যাচ্ছি। আমরা এই কথাই বলতে চাই যে ধর্ষকদের সঙ্গে আমরা সহবাস করব, মেরুদণ্ডটা এখন আমাদের পিছিয়ে যায়, মেরুদণ্ডটা সোজা রাখা। আর মেরুদণ্ড সোজা রাখার নামটাই হচ্ছে আজাদ হিন্দ ফ্রন্ট। সুতরাং আজাদ হিন্দ ফ্রন্টের উদ্দেশ্যে কথাই আমরা বলতে চাই যে বর্তমানে যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রযুক্ত আছে, সেই ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে হবে। তার কারণ বিকল্প যে ব্যবস্থার কথা আমরা জানি, অর্থাৎ সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে ক্ষমতা দখল, সেই পথটি আজাদ হিন্দ ফ্রন্ট কৌশলগতভাবে বর্জন করেছে। আমি আবারও বলছি, কৌশলগতভাবে বর্জন করেছে। তার কারণ আমাদের মূল লক্ষ্য আজাদ হিন্দ ফ্রন্টকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করা। তার জন্য যে পথ সুবিধাজনক হয় আমরা সেই পথ গ্রহণ করি। এবং বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি যে আমরা যদি সশস্ত্র সংগ্রামের পথে যাই, তাহলে দেশের সাধারণ মানুষ আমাদের ভুল বুঝবেন এবং দেশের যে বিপুল পরিমাণ সেনাবাহিনী আছে, সেই সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারব। সুতরাং আঘাতটা বাইরে থেকে করতে হবে না, আঘাতটা ভেতর থেকে করতে হবে। আর ভেতর থেকে আঘাত করার অর্থই হচ্ছে সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করে ওই সংসদটাকে প্রথমে দখল করা। ওই সংসদটাকে দখল করলে যদি আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারি, তাহলে ওই সেনাবাহিনী আমাদের হাতের পুতুলে পরিণত হবে। আর এটাই আমাদের কৌশল। আজাদ হিন্দ ফ্রন্টকে অনেকটা পথ হাঁটতে হবে। সেই রবার্ট ক্রস বলেছিলেন মাইন্ডস টু গো বিফোর আই স্লিপ। সুতরাং আজাদ হিন্দ ফ্রন্টের লড়াইটা থামবে না। আজাদ হিন্দ ফ্রন্ট একটা স্বপ্নের নাম। আমি 2010 থেকে 2020 খ্রিস্টাব্দ পর্যন্ত তৃণমূল কংগ্রেস করতাম, এটা আমার কর্মীরা প্রত্যেকে জানে। সেই কারণে অনেকে আমাকে এখনো গালিগালাজ করে থাকে যে কেন তুমি অবশ্যই তৃণমূল করবে। তো হ্যাঁ,
পড়ে কখনো সত্য থেকে বিচ্যুত হতেন। মাননীয় জনমতী রাজনীতি আজ পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষকে সেই মহান জলে লিপ্ত করেছে। সেই মহান জলটা আমাদের সরাতে হবে। আর তাই যে মাননীয়াকে একসময় আমি দেবীর মতো শ্রদ্ধা করতাম, সেই মাননীয়ার বিরুদ্ধে আজাদ হিন্দ ফ্রন্ট জিহাদ ঘোষণা করেছে। সেই মাননীয়ার বিরুদ্ধে আমাদের লড়তে হবে এবং সেই মাননীয়াকে ক্ষমতা থেকে অপসারিত করতে হবে। তার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা বজায় রেখে তার ভ্রান্ত রাজনীতিকে পশ্চিমবঙ্গ থেকে চিরতরে নির্মূল করতে হবে এবং সর্বোপরি আবারও বলছি, ভারতের রাষ্ট্র ক্ষমতায় আজাদ হিন্দ ফ্রন্টকে আসতে হবে। তার কারণ বর্তমানে দেশটা পেছনের দিকে এগিয়ে চলেছে। পেছনের দিকে এগিয়ে চলার অর্থ কি? একদিকে খুন, ধর্ষণ, রাহাজানি, অন্যদিকে সাম্প্রদায়িকতা, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছুতে স্ট্যাগনেন্সি আসা, এই সমস্ত কিছুতে পেছনের দিকে এগিয়ে যাওয়ার সূচক। পেছনের দিকে এগিয়ে গেলে হবে না, এগোতে হবে সম্মুখে। আমাদের সম্মুখে এগোতেই হবে। কাজটা অত্যন্ত কঠিন। আজকের সমাবেশে যতজন দর্শককে আমরা প্রত্যাশা করেছিলাম ততজন আসেননি, কিন্তু এখন আমি বিশ্বাস করি যে আমরা একটা সমাবেশ করবো, মানুষ আসবেন না, দুটো সমাবেশ করবো, আসবেন না, তিনটে সমাবেশ করবো, আসবেন না, যখন চারটে সমাবেশ হবে তখন অবশ্যই মানুষ আসবে। গোয়েবলসের ভাষায় বলতে হবে যে একটা বিষয় বারবার বলার পর মানুষের অন্তরে গেঁথে দিতে হবে। আর আমরা মানুষের অন্তরে এটা গেঁথে দেব যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে যদি কোনো বৈপ্লবিক রাজনৈতিক দল ভারতবর্ষের মাটিতে উঠে আসে, তার নাম আজাদ হিন্দ ফ্রন্ট। এবং আমি অত্যন্ত গর্বিত যে একটি বৈপ্লবিক রাজনৈতিক সংগঠনের সভাপতি হিসেবে আমি কার্যনির্বাহ করছি এবং আমি যতদিন বাঁচব একথা আমি আপনাদের প্রত্যেককে আশ্বস্ত করতে পারি যে বিশ্বাসঘাতকতা আমার রক্তে নেই। জীবনে কোনোদিন কখনো কথা দিয়ে আমি কথার খেলাপ করি। সুতরাং আপনারা যদি আমাকে পূর্ণ মাত্রায় বিশ্বাস করেন, আমার প্রতি পূর্ণ আস্থা রাখেন, আর যারা ভার্চুয়াল মিডিয়ায় লক্ষ লক্ষ দর্শক দেখছেন, আমার বক্তব্য শুনছেন, তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমাকে পরিপূর্ণ মাত্রায় বিশ্বাস করে তাহলে আমি এই কথা দিতে পারি যে অদূর ভবিষ্যতে অবশ্যই রক্ত জল করা পরিশ্রমের মধ্য দিয়ে আজাদ হিন্দ ফ্রন্টের রাষ্ট্র ক্ষমতায় আমি আসীন করব এবং সেই দিনে যেদিন লাল কেল্লায়, ওই যে সামনে দেখছেন উল্লম্বনত ব্যাঘ্র, লাল কেল্লায় যেদিন ওই পতাকাটা উঠবে, সেদিন আমি মনে করব আমার জন্ম সার্থক হয়েছে। আর আমাকে যারা চেনে তারা জানেন, অনেকে থাকতে কি করে বলে থাকেন যে আমি তো একটা সোজা মানুষ নই। তার কারণ সোজা কথাটা আমি এখন অনেক সময় সোজা ভাবেই বলি, বেঁকিয়ে চুকিয়ে বলতে পছন্দ করি না। সুতরাং এই কথা নির্দ্বিধায় বলছি যে আজাদ হিন্দ ফ্রন্টকে আমি এমন ভাবে তৈরি করতে চাই যাতে আমরা যেমন মাঠ খেতে পারবো, প্রয়োজনে আমরা মাঠ দিতেও পারবো। মাঠ দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। ওই গান্ধীবাদী পৃথিবীতে মাঠ খাওয়া, ওই ধরনের নবংশক রাজনীতিতে আজাদ হিন্দ ফ্রন্ট বিশ্বাস করে। সুতরাং আমি আবার কর্মীদের বলবো, যেখানে যেখানে আগামী দিনে তৃণমূল বিজেপি মুভমেন্টরা মাঠে আসবে, 10টা মাঠ পৃথিবীতে খেলে পাল্টা 5টা মাঠ ভালোভাবে দিয়ে পালিশ করে দিন। আমি আমার বক্তব্য প্রলোভিত করবো না, শুধু এই কথাই বলতে চাই যে প্রত্যেকে আজাদ হিন্দ ফ্রন্টের সাথে থাকুন এবং পরিশেষে একটা ঘোষণা আমি করব। সেটি হচ্ছে আগামী 15ই আগস্টে যে দিনটাকে আমরা কালো দিবস বলে মনে করি, যে দিনটি আসলে দেশভাগের অত্যন্ত পঙ্কিল অধ্যায়কে চিহ্নিত করে, সেই দিনটিতে মুর্শিদাবাদের বহরমপুরে আমাদের আজাদ হিন্দ ফ্রন্টের জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আজাদ হিন্দ ফ্রন্টের অন্যতম একটি দাবি হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। কারণ খণ্ডিত ভারতের এই বিকৃত মানচিত্রকে আমরা চিরস্থায়ী সত্য বলে মান্যতা দিই না। সুতরাং 15ই আগস্টে আজাদ হিন্দ ফ্রন্টের বহরমপুর জেলা সমাবেশের মূল স্লোগান হবে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করো, দেশকে রক্ষা করো। এই স্লোগানটা আমি আজকে দেখেছি। আর বক্তব্য প্রলম্বিত করবো না, পরবর্তী বক্তারা আছেন এবং আমার জন্য সতীর্থরা বক্তব্য রাখবেন। প্রত্যেকে ভগবানের চোখে মানবতা করছেন সংসদ মহাশয় প্রত্যেকে চোখে করবেন। নমস্কার, এবার আমরা অনুষ্ঠানের পরের পর্বে চলে যাচ্ছি।
এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পথের দাবি মুক্ত মঞ্চের সভাপতি মাননীয় অর্ক ব্যানার্জি মহাশয়। অর্কদাকে আজাদিন ফ্রন্টের পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, এবং সেই সঙ্গে অর্কদাকে আজাদিন ফ্রন্টের পক্ষ থেকে আমরা সামান্য সম্বোধনা জ্ঞাপন করব। ফ্রন্টের গুরুত্বপূর্ণ সদস্য বনশ্রী করে মহাশয়কে অনুরোধ করছি অর্কদাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ। তো অর্কদার সম্বন্ধে কিছু কথা আমি বলছি। মানুষটাকে আমরা প্রত্যেকেই চিনি, আমরা প্রত্যেকেই নেতাজিকে নিয়ে কাজ করছি, নেতাজিকে নিয়ে এগিয়ে যাচ্ছি। সবার পথ হয়তো আলাদা, কিন্তু অবশেষে বলতে পারি আমাদের লক্ষ্যটা সুভাষবাদ প্রতিষ্ঠা করা, এবং এই সুভাষবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং আমাদের এই সংগ্রামে আমাদেরই একজন সেনাপতি হলেন অর্ক ব্যানার্জি। তার পথের দাবি মুক্ত মঞ্চ আমাদের সমান্তরে কাজ করে যাচ্ছে। সুভাষ সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে, দুস্থ মানুষদের সাহায্যের ক্ষেত্রে তারা কাজ করছে, তাদেরকে অনেক অভিনন্দন। আশা করি তারা আগামী দিনে সফল হবে এবং পরিশেষে আমরা সবাই একসঙ্গে সুভাষবাদ প্রতিষ্ঠা করতে পারবো। দিল্লির মঞ্চে আজাদ হিন্দের উড্ডীয়মান পতাকা থাকবে। তার বেশি কিছু বলবো না, অর্কদাকে ডায়াসে ডেকে নিচ্ছি এবং কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। অর্কদা। ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট আজাদ হিন্দ ফ্রন্টের সভাপতি, আমার ভাতৃপ্রতিম, অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত স্নেহের দীপায়ন পাল। দীপায়ন পাল আমাদের সকলে অনেক দিনের একটা প্রত্যাশাকে একটা রূপ দিয়েছে। সেই রূপ দিয়ে সেই প্রত্যাশাটাকে একটা নির্দিষ্ট ধারাবাহিকতার মধ্যে যেভাবে এই আজাদ হিন্দ ফ্রন্টের মধ্যে দিয়ে পরিচালিত করে চলেছে, সেই জন্য প্রথমেই আমি দীপায়নের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আজকে আমরা যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ এবং নেতাজি অন্তর্ধান রহস্য, নেতাজি আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা জানি যে ভারতবর্ষের আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল তারা কিন্তু আজাদ হিন্দ ফ্রন্ট যে 8টা দাবি নিয়ে তারা তাদের ঘোষিত বৈপ্লবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, ভারতবর্ষের ডান এবং তথাকথিত বাম, অতি বাম আরো অনেকে আছে, তারা কিন্তু এই দাবিগুলোর একটা দাবিও 1947 সালের পর থেকে 70-75টা বছর কেটে গেলেও এই দাবিগুলো নিয়ে কাউকে আমরা কাজ করতে দেখিনি। যবে থেকে দীপায়নের সঙ্গে আমার পরিচয়, তবে থেকেই দেখেছি ওর মধ্যে একটা পজিটিভিটি আছে, ওর মধ্যে একটা ইন্ডোমিটেবল স্পিরিট আছে, এবং ও এই সিস্টেমটাকে যে চেঞ্জ করার প্রসেস হিসাবে যেটা ভেবেছে বা যে পদ্ধতিতে ও এগোচ্ছে, এটাকে সাধুবাদ জানাই এই কারণে যে একটা প্রশ্ন আমাদের মধ্যে অনেকেরই আছে। আমরা যারা ঐতিহাসিকভাবে বিভিন্ন বিপ্লবী দলের ধারাবাহিকতায় বিভিন্ন আন্দোলনে আজকে আছি, সশস্ত্র বিপ্লব বনাম নিরস্ত্র গণ আন্দোলন, সংসদীয় পথে পরিবর্তন বনাম অসংসদীয় পথে পরিবর্তন। আসলে এই পথ এবং মতগুলোর মধ্যে খুব একটা কোনো দ্বন্দ্ব নেই। এ প্রসঙ্গে নেতাজির একটা কথা আমার মনে পড়ে যায়। স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বীণা দাস, নেতাজি সুভাষচন্দ্রের শিক্ষক, বেণীমাধব দাসের কন্যা, এবং যেই শিক্ষকের হাতে নেতাজির দেশপ্রেমে হাতে করি, সেই বেণীমাধব দাসের কন্যা বিপ্লবী নেত্রী বীণা দাস। বীণা দাস তখনও নেতাজি সুভাষচন্দ্র বসুকে একটা প্রশ্ন করেছিলেন। উনি বলেছিলেন নেতাজিকে যে আচ্ছা, আমাদের দেশের স্বাধীনতা এটা কোন পথে আসবে? সশস্ত্র বিপ্লবের পথে আসবে না অহিংস আন্দোলনের মধ্যে দিয়ে আসবে? সুভাষচন্দ্র বসু এই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে স্বাধীনতার জন্য পাগল হয়ে ওঠা সেটাই হচ্ছে বড় কথা। সশস্ত্র পথে আসবে না নিরস্ত্র পথে আসবে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ স্বাধীনতার স্পৃহা, স্বাধীনতার আকাঙ্ক্ষাটাকে মানুষের মধ্যে
এমনভাবে পৌঁছে দিতে হবে যাতে মানুষ উদ্বেলিত হয়ে ওঠে। স্বাধীনতাই একমাত্র লক্ষ্য। সেটা নির্ভর করবে প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, তাদের যে আক্রমণ তার উপরে। এটা কেউ আগে থেকে ডিসাইড করে নিতে পারে না যে সম্পূর্ণভাবে সশস্ত্র পথে কিংবা সম্পূর্ণ পথে অহিংস পথেই স্বাধীনতা অর্জন সম্ভব। কোট আনকোট নেতাজি এই কথাটা বলেছিলেন। স্বাধীনতা লাভের জন্য সমস্ত পদ্ধতি এবং কৌশল অবলম্বন করতেই হবে। এবং নেতাজি আরো একটা কথা বলেছিলেন যেটা আমাদের আজকে মনে হয় খুবই প্রাসঙ্গিক। আমরা যারা রাজনীতি এই আবহে একটা সুস্থ রাজনৈতিক দল হিসাবে আজাদ হিন্দ ফ্রন্টকে দেখছি, এবং আজাদ হিন্দ ফ্রন্টের কাছে আমাদের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা যে তারা হয়তো আমাদের একটা সুস্থ রাজনৈতিক আবহ, রাজনৈতিক পরিবেশ আগামী দিনে আমাদেরকে উপহার দেবে। এবং সবচেয়ে যেটা বড় কথা, যেটা দীপায়ন বলেছেন, যে ভারতবর্ষের লালকেল্লায় আজাদ হিন্দের এই অখণ্ড ভারতীয় রাষ্ট্রীয় ফ্ল্যাগ বা রাষ্ট্রীয় ধ্বজ এইটা যখন উড্ডীন হবে তখন আজাদ হিন্দ ফ্রন্টের সেই স্বপ্ন পূর্ণ হবে। এই অঙ্গীকার করার জন্য বা এই কথা বলার জন্য দীপায়নকে আন্তরিক কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নেই। কারণ আমি আজ পর্যন্ত বহু রাজনৈতিক নেতা এবং বহু রাজনৈতিক দলের কাছে অনেকভাবে আমরা নেতাজি আন্দোলনের কর্মী হিসাবে গেছি, তারা কিন্তু এই কথা কেউ বলেননি যেটা আজ দীপায়ন পাল বললেন। কেউ বলেননি যারা নেতাজিকে সম্মান দেওয়ার কথা বলছেন, যারা বলছেন 68 বছর ধরে, 70 বছর ধরে, 75 বছর ধরে নেতাজিকে অসম্মান করা হয়েছে, আমরা সম্মান দেব, সেই রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা কিন্তু একজনও কেউ বলেননি যে আগামী দিনে লালকেল্লার ছাদে আজাদ হিন্দের পতাকাটাকে আমরা উড্ডীন করব, যেটা আজকে দীপায়ন পাল বলেছেন। এই সাহসটা কিন্তু আমাদের এই তরুণ দেখিয়েছেন। এই তরুণের স্বপ্ন, এই নূতনের সন্ধান, এই আজাদ হিন্দ ফ্রন্ট এই স্বপ্নটা কিন্তু সামনে তুলে ধরলো এবং প্রকাশ্যে, কোনো গোপনে নয়, কোনো বাড়ির আন্ডারগ্রাউন্ড ঘরে বসে নয়, এটা প্রকাশ্যে তারা ঘোষণা করলেন। এই সাহস এবং এই বৈপ্লবিক চেতনার জন্য আজকে থেকেই আমি বলতে পারি একটা মাইলস্টোন কিংবা একটা ম্যাগনা কার্টা তৈরি হয়ে গেছে। আমাদের এই অনুষ্ঠানের যে লাইভ টেলিকাস্ট যারা দেখছেন, হয়তো সেই সকল দেশবাসী ভাই বোন, গুরুজন, বন্ধু বান্ধব তারা অনুভব করতে পারছেন যে আজকে এখানে কত বড় একটা বৈপ্লবিক অঙ্গীকার ঘোষণা হয়ে গেল আজাদ হিন্দ ফ্রন্টের সভাপতি দীপায়ন পালের বক্তব্যের মধ্যে দিয়ে, যে আজাদ হিন্দ ফ্রন্ট যদি কখনো ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন এই আজাদ হিন্দের পতাকাই হবে ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের রাষ্ট্রীয় পতাকা। আমরা জানি সম্প্রতি আজাদ হিন্দের এই ফ্ল্যাগের একটু অদল বদল করে ফরওয়ার্ড ব্লক তাদের পতাকা পরিবর্তন করেছে। এক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে বক্তব্য যে আমি কাউকে অশ্রদ্ধা করছি না বা কারোর চিন্তার প্রতি আমি সামান্যভাবেও কোনো মতেই আমি কোনো বিদ্বেষ পোষণ করছি না, কিন্তু তৎসত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি যে আজাদ হিন্দ পতাকা কখনো কারো দলীয় পতাকা হতে পারে না। আজাদ হিন্দ ফ্রন্টের যে একটা খুব সুন্দর সুদক্ষ চিন্তা, যেটা আমি দেখলাম এখানে এসে, যে এদের যে রাজনৈতিক দলের পতাকা সেটা কিন্তু আজাদ হিন্দ সরকারের পতাকা নয়। দীপায়নের যে এই অসাধারণ সুদক্ষ রাজনৈতিক ম্যাচুরিটি, এটার প্রশংসা না করে পারছি না। আজাদ হিন্দের পতাকা ভারতবর্ষের রাষ্ট্র পতাকা, সেটা কখনো কোনো দলীয় পতাকা হতে পারে না। আমি কারোর আবেগকে ছোট করতে চাইছি না, আমি কারোর বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছি না, বা আজাদ হিন্দের পতাকাকে অদল বদল করে কেউ যদি তার রাষ্ট্রীয়, কেউ যদি তার দলীয় পতাকায় পরিণত করতে চান, এইখানে আমার একটু আপত্তি আছে। হতে পারে অদল বদল করে কেউ বলতে পারেন যে আমাদের ফরওয়ার্ড ব্লকের এই পতাকা ছিল। বারবার একটা কথা উঠে আসছে যে ফরওয়ার্ড ব্লকের একটা সময় এই পতাকাটা ছিল, কিন্তু তার যে বাঘ, যে ব্যাঘ্র লাঞ্ছিত যে পতাকা, তার একটু অদল বদল করে সেইটাকে তারা গ্রহণ করছেন। কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই পতাকাকে আজাদ হিন্দের পতাকা বলি চেনে এবং চিনবে, এবং আগামী দিনে এটাই হবে আমাদের রাষ্ট্রীয় পতাকা। যদি আমাদের প্রত্যাশা মতো, আমাদের আশা আকাঙ্ক্ষা যদি মহাকাল পূর্ণ করে,
মহাকালের যে চিন্তাধারায় আজকে আজাদ হিন্দ ফ্রন্ট উদ্বুদ্ধ হয়েছে এবং যে পথে তারা পাড়িয়ে দিয়েছে, আমরা আশা রাখতেই পারি যে একদিন হয়তো এই পতাকা কোনো দলীয় পতাকা হিসাবে, কোনো নির্বাচনে নয়, লাল কেল্লার ছাদে ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের প্রতীক হিসাবে, স্বাধীন ভারতবর্ষের প্রতীক হিসাবে উড্ডীন থাকবে। আমার দ্বিতীয় যে কথাটি বলার আছে, যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, হয়তো খেয়াল করেননি কিংবা লক্ষ্য করেছেন, এই বিষয়টা আজাদ হিন্দ ফ্রন্টের নেতৃত্বের সামনে আমি রাখবো। আজাদ হিন্দ ফ্রন্টের যে নেতৃত্ব রয়েছেন তার কাছে আমি এই প্রস্তাবটা রাখবো যে আজাদ হিন্দ ফ্রন্ট যখন তার কর্মসূচি নিয়ে ময়দানে নামবে, আমরা জানি যে ভারতবর্ষের অসামরিক যে বিমান, অসামরিক বিমানের যে নেম প্লেট, যে নাম্বার প্লেটগুলো থাকে, সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অথরিটি যে নাম্বার প্লেটটা ইস্যু করে, ইন্ডিয়ার যে প্লেটগুলো যায় তার এগেনস্টে, সেটার গায়ে এখনো কিন্তু লেখা আছে স্টিল নাও যে ভাইসরয়েস টেরিটরি। হ্যাঁ, ইন্ডিয়া লেখা নেই বা হিন্দ লেখা নেই বা কিছু লেখা নেই। যেমন আমরা জানি পশ্চিমবঙ্গের গাড়ির নেম প্লেটে লেখা থাকে WB, উড়িষ্যার ওডি। ভারতবর্ষের তো ইন্ডিয়া হওয়া উচিত বা ভারত হওয়া উচিত, কিন্তু সেটা নেই। সেখানে লেখা থাকে VT, মানে প্রত্যেকটা প্লেনের যে নাম্বার প্লেট তার আগে একটা অ্যাব্রিভিয়েশন থাকে, কোড, যেটা ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অথরিটি, আন্তর্জাতিক বিমান সংস্থা ভারতবর্ষের অসামরিক বিমানগুলোর এগেনস্টে দিয়ে থাকে। তো সেখানে লেখা রয়েছে ভাইসরয়েস টেরিটরি, VT অ্যাব্রিভিয়েশন, মানে আমরা মহারানী রাজত্বের অধীনস্থ প্রজা, এবং এই বিমান সেই প্রজাদের দেশের বিমান। এটা চেনার রাস্তা হচ্ছে VT, ভাইসরয়েস টেরিটরি। তো আজাদ হিন্দ ফ্রন্ট যখন তারা আন্দোলনে যাবে, যখন তারা আগামী দিনে হয়তো একটা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে একটা সরকারি জায়গায় পৌঁছাবে, আমরা আশা রাখবো যে আজাদ হিন্দ ফ্রন্ট এই আন্দোলনটাও করবেন এবং তারা আগে থেকেই এই আন্দোলনের বিষয়ে কাজ করেছেন। আর কমনওয়েলথ নিয়ে দীপায়ন যা বললেন, এই কথা আমরা রাজনৈতিক কোনো দলের মুখে শুনি না। বহু আন্দোলন হয়েছে, নেতাজিকে নিয়ে বহু লড়াই হয়েছে। জওহরবাগে 600 জনকে আমাদের পুড়িয়ে মারা হয়েছিল নেতাজি আন্দোলনের যারা সঙ্গে যুক্ত ছিলেন। এটা একটা বিতর্কিত ঘটনা। যাই হোক, সেখানে অনেক নিরীহ মানুষও ছিলেন। হ্যাঁ, রাজনৈতিক দুষ্কৃতি বা যারা থাকুক না কেন, নিরীহ মানুষ মারা গেছিলেন জওহরবাগে, উত্তরপ্রদেশে। এই নেতাজি আন্দোলন, ভারত স্বাভিমান ইত্যাদিকে কেন্দ্র করে একটা দাঙ্গা হাঙ্গামা কিছু একটা হয়েছিল, তাতে নিরীহ লোক মারা গিয়েছিলেন প্রচুর। এবং তারপরেও কিন্তু কোনো রাজনৈতিক দল সেই বিষয়টা নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। এবং এই যে কমনওয়েলথের ব্যাপারটা, ভারতবর্ষের পরাধীন থাকার ব্যাপারটা, এটা নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল একটা টুশব্দ করতে ভয় পায়। আজকে এই প্রকাশ্য বৈপ্লবিক সম্মেলনে দাঁড়িয়ে আজাদ হিন্দ ফ্রন্টের সভাপতি যে বৈপ্লবিক ঘোষণাটা দিলেন, আমার মনে হয় যে, আমি কাউকে ব্যক্তি আক্রমণ করছি না, কিন্তু আমার মনে হয় যে এই তরুণ যে বিদ্রোহ ঘোষণা করলো প্রকাশ্যে, অনেকের শেখার আছে, জানার আছে, বোঝার আছে এবং এই সাহস থেকে শিক্ষা নেওয়ার আছে যে প্রকাশ্যে এই ঘোষণাটা করা যায়। 70 বছর ধরে যেই ঘোষণাটা তথাকথিত বামপন্থীরা করতে পারলেন না, 70 বছর ধরে যেই ঘোষণাটা তথাকথিত দেশপ্রেমিক দলগুলো করতে পারলো না, আজকে সেই ঘোষণাটা নেতাজির তরুণের স্বপ্ন দীপায়ন পালের মধ্যে দিয়ে মুক্ত হয়ে উঠল যে কমনওয়েলথ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। এই সাহসটা যদি দীপায়ন পালের থেকে আমরা প্রত্যেকে একটু 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 করে নিতে পারি এবং আমাদের এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, আমাদের বন্ধু মহলে, অফিসে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, আদালতে, আমরা যে যেখানে আছি, দোকানে বাজারে, এই সাহসটাকে যদি আমরা সঞ্চারিত করে দিতে পারি এবং চায়ের দোকানে দাঁড়িয়ে, অফিসে আদালতে দাঁড়িয়ে যদি বলতে পারি যে না, স্বাধীন নই আমরা, আমরা কমনওয়েলথের মধ্যে আবদ্ধ এবং আমাদের দেশের কোটি কোটি টাকার সম্পদ ওই কমনওয়েলথের মধ্যে দিয়ে ব্রিটিশ রানীর পায়ে নজরানা হিসাবে চলে যাচ্ছে, সময় এসে গেছে একটা কিছু করার, এবং সেই মঞ্চটা হচ্ছে আজাদ হিন্দ ফ্রন্ট। বক্তব্য দীর্ঘায়িত করবো না, সর্বশেষে একটা কথা বলি যে বহুদিনের প্রত্যাশা, বহুদিনের ক্ষোভ, বহুদিনের হতাশাকে একটা সুন্দরভাবে, একটা সুষ্ঠুভাবে একটা রূপদানের যে চেষ্টা আজাদ হিন্দ ফ্রন্ট এবং তার নেতৃত্ব করছেন, তাকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর সর্বোপরি যেটা বারবার বলতে ইচ্ছা করে যে সুভাষচন্দ্র বসু 45 সালের পর থেকে তার যে আধ্যাত্মিক জীবন এবং তার যে অন্তরালে অজ্ঞাতবাস,
এবং মহাকাল পর্ব, গুমনামি বাবা ভগবানজি যে পর্ব, সেটাকে স্বীকার করতে অনেকের প্রচন্ড গা জ্বালা করে। অনেকেই ব্যাপারটা নিয়ে ভীষণ ভীষণ এড়িয়ে চলার একটা মানসিকতা নিয়ে চলেন। আমরা প্রত্যেকেই জানি যে জাস্টিস মুখার্জি অম্লান কুসুম ঘোষকে দেওয়া তার যে সাক্ষাৎকারে অন ক্যামেরা বলেছিলেন, ফৈজাবাদের রাম ভবনে থাকা ওই সন্ন্যাসী আর কেউ নন, স্বয়ং সুভাষচন্দ্র বসু। আপনারা ইউটিউবে দেখুন, ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি বলে যে ডকুমেন্টারি হয়েছিল, তাতে আপনারা দেখতে পাবেন মাননীয় প্রয়াত জাস্টিস মুখার্জি পরিষ্কার বলছেন যে আমি 100% নিশ্চিত, বাংলায় বলছেন, ইংরেজিতে নয়, সবাই বুঝতে পারবে, 100% নিশ্চিত যে ওই ব্যক্তি যিনি ফৈজাবাদে থাকতেন রাম ভবনে তিনি সুভাষচন্দ্র বসু। এটা বলছেন মাননীয় জাস্টিস মনোজ মুখার্জি অম্লান কুসুম ঘোষের ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি, তার যে ডকুমেন্টারিতে আপনারা এটা দেখতে পাবেন। কেন্দ্রীয় ফরেন্সিক সংস্থা, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং নেতাজি অনুরাগীদের পক্ষ থেকে যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু যখন প্রকাশ্যে ছিলেন সেই হ্যান্ডরাইটিংস, এবং তিনি যখন গুমনামি বাবা বা ভগবানজি ইত্যাদি নামে আড়ালে ছিলেন, সেই হ্যান্ডরাইটিংস এক কিনা। ফরেন্সিক বিশেষজ্ঞ বি লাল দত্তহীন ভাষায় বলেছিলেন যে দুই ব্যক্তির হাতের লেখা 110% এক। তাহলে হাতের লেখা এক, তাহলে বাকি ডকুমেন্টস গুলো চিৎকার করে বলছে 45-এর পরে সুভাষচন্দ্র বসুকে ওয়ার ক্রিমিনাল করে রাখা হয়েছে, এবং সেই বিপ্লবী তিনি অজ্ঞাতবাসে ছিলেন, ভারতবর্ষের মাটিতেই ছিলেন, ফরিদাবাদে ছিলেন, মুজিয়ানায় ছিলেন, নৈমিষারণ্যে ছিলেন। অথচ আজকে এত বছর পরেও আমরা সুভাষচন্দ্র বসুকে অস্বীকার করছি। কারণ আমরা যারা ওই ব্রিটিশের শেখানো রাজনীতির বলি, তাদের কাছে তো উনি ওয়ার ক্রিমিনাল। নেতাজি আমাদের সম্মুখে এসে গেলে আমাদের অনেকেরই সোনার লঙ্কাটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সেই কারণে আমরা চাই না যে সুভাষচন্দ্রের প্রত্যাবর্তন ঘটুক। সুভাষচন্দ্র বসুর প্রত্যাবর্তন মানে একটা আমূল পরিবর্তন, যেই পরিবর্তনের জন্য লক্ষ লক্ষ ভারতবাসী দিনের পর দিন মানুষকে উদ্বুদ্ধ করেছেন, বিপ্লবীরা প্রাণ দিয়েছেন। আজ নেতাজির প্রত্যাবর্তন ঘটলে বা নেতাজি জীবিত ছিলেন 45 সালের পরে, এটা মেনে নিলে সেই আমূল পরিবর্তনটা খুব সহজে হয়ে যাবে। এবং অনেক অনেক ছবি আছে যেগুলো দেয়ালে টাঙানো আছে, অনেক মানুষ আছে যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদেরকে আমরা আমাদের জাতির পিতা, আমাদের জাতির কাকা ইত্যাদি নামে ভূষিত করে রেখেছি। হয়তো আসল সত্য প্রকাশিত হলে সেই জাতির পিতা এবং কাকাদের ছবিগুলো মানুষ আর ছবি বলে মনে করবে না, সেগুলোকে হয়তো তারা সেই সম্মান দেখাবে না, সেই ভয়টা অনেকের মনে রয়েছে। কাজেই আজাদি ফ্রন্ট যে দায়িত্বটা নিয়েছে সেটা অত্যন্ত কঠিন দায়িত্ব। সামনাসামনি একটা লড়াই আহ্বান করেছে আজাদি ফ্রন্ট। প্রকাশ্যে দাঁড়িয়ে তারা বলেছে যে নেতাজি জীবিত কি মৃত সেটা বড় কথা নয়, কিন্তু 45 সালে ওনার মৃত্যু হয়নি। আমি প্রত্যেক দিন আজাদি ফ্রন্টের ই কার্ডগুলো ফলো করি, সেখানে তারা যেভাবে বিপ্লবী বক্তব্যগুলো তুলে ধরছে, আর কোনো নেতাজি সংগঠন আর কোনো নেতাজি অর্গানাইজেশন সেভাবে তুলে ধরছে বলে আমার অন্তত মনে হয় না। একটার পর একটা ই কার্ড তারা যত্ন সহকারে করতে থাকেন। সেখানে যেমন তরুণের স্বপ্নের বক্তব্য আসে, সেখানে যেমন নূতনের সন্ধান, ইন্ডিয়ান স্ট্রাগলের বক্তব্যগুলো উঠে আসে, আবার পাশাপাশি সেখানে নেতাজির পরবর্তী অধ্যায় মহাকাল এবং ভগবানজি পর্বে তার যে অনুভূতি হয়েছিল, দেশভাগ থেকে শুরু করে রাজনৈতিক প্রতারণা, মানুষের উপরে অত্যাচার, এবং স্বদেশে যারা আজকে আমাদের দেশে যারা প্রতিক্রিয়াশীল শক্তিগুলো ক্ষমতায় একের পর এক যাচ্ছে আর আসছে, আর কমনওয়েলথের সামনে মাথা নত করে এই দেশটাকে একটা লুটতন্ত্র বানিয়ে জনগণের সর্বনাশ করে আসছে, এই সমস্ত দেখে নেতাজির যা অনুভূতি হয়েছিল মহাকাল পর্বে তা তিনি ব্যক্ত করেছিলেন চারণিকের কাছে। সেই চারণিকের ধারাভাষ্যগুলো যেভাবে আজাদি ফ্রন্টের নেতৃত্ব বা কর্তৃপক্ষ ই কার্ডের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে একের পর এক প্রচার করে চলেছেন, তার প্রশংসা করার আর কোনো ভাষা খুঁজে পাই না। নিঃসন্দেহে তা একটা চরম প্রশংসার দাবি রাখে, কারণ অভূতপূর্ব লাগে আমার ওই ই কার্ডগুলো, যেখানে তারা সত্যের সেই আলোকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এইভাবে। সর্বোপরি আজাদি ফ্রন্টের সভাপতি দীপায়নকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার এখানে উপস্থিত তরুণ ভাই এবং বন্ধুদেরকে জাতীয়তাবাদী বৈপ্লবিক অভিবাদন জানিয়ে একটাই কথা বলবো যে আমরা সশস্ত্র পথে
লড়াই করব না অহিংস পথে লড়াই করব, সেটা আজ আর খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। যে অঙ্গীকার আজাদ হিন্দ ফ্রন্ট করেছে, যে অঙ্গীকার আজাদ হিন্দ ফ্রন্টের সভাপতি বিপ্লবী দীপায়ন পাল মহাশয় করেছেন যে কমনওয়েলথ মুক্ত ভারত, এর চেয়ে বড় বিপ্লবী ঘোষণা আর কিছু হতে পারে না। সুতরাং আমি সাংগঠনিকভাবে এবং ব্যক্তিগতভাবে আজাদ হিন্দ ফ্রন্টের পাশে আছি, ছিলাম এবং থাকবো, এবং তাদের এই কমনওয়েলথ বিরোধী আন্দোলন, তাদের এই রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, এর বিরুদ্ধে তারা যে গঠনমূলক কর্মসূচিগুলো নেবেন তাতে আমরা অবশ্যই থাকবো, এবং নেতাজির আদর্শে একদিন ভারতবর্ষ কমনওয়েলথ মুক্ত অখণ্ড আজাদ হিন্দ প্রতিষ্ঠিত হবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ, আজাদ হিন্দ জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ। ধন্যবাদ অর্কদাকে, অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করলেন। তবে যারা বসে আছেন এখানে দর্শকরা, তাদেরকে বলবো শুধু বক্তব্য শুনলেই হবে না, সেটাকে বুঝতে হবে, আত্মস্থ করতে হবে। যে বক্তারা যে কথাগুলি, যে উপদেশগুলি বা যে বার্তাগুলি আপনাদের দিচ্ছে, সেগুলোকে নিয়ে এগিয়ে চলতে হবে। শুধু শুনে এক কান্দে শুনে অপর কান্দে বের করে দিলে হবে না, সেই কাজটাও করতে হবে, তবেই সুভাষবাদী সমাজ বিপ্লব সফল হবে। তো আমি আর কথা বাড়াবো না, বাট আজাদ হিন্দ ফ্রন্টের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার আমরা অর্ডার তুলে দেবো, নেতাজির একটি বাঁধানো আলোকচিত্র। অর্কদাকে অনেক ধন্যবাদ। অর্কদাকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠানসূচি একটু অন্যরকম ছিল, তবে কিছু সমস্যার জন্য আমরা সামান্য শিডিউল চেঞ্জ করছি। তো আমাদের যেটা প্রোগ্রাম ছিল যে প্রথমে সেন্ট্রাল কমিটি বক্তব্য রাখবেন, তারপরে আমাদের নতুন কিছু পদাধিকারীকে সরাসরি মঞ্চ থেকে দায়িত্ব দেওয়া হবে। তবে আমাদের নতুন একজনকে দায়িত্ব দেওয়া হবে, তার কিছু ব্যস্ততা থাকে এবং তিনি ফিরবেন অনেক দূর থেকে এসেছেন, বর্ধমান থেকে, শুধু বর্ধমান থেকে। তো তার ট্রেনটা একটু তাড়াতাড়ি আসে, তো তাকে আমরা ছেড়ে দিচ্ছি। তো তাকে মঞ্চে ডেকে নেবো এবং তাকে দায়িত্ব প্রদানের মাধ্যমে সম্বর্ধনা দিয়ে আমরা বিদায় জানাবো। তো যাকে আমি ডেকে নিচ্ছি তিনি আর কেউ নন, আজাদ হিন্দ ফ্রন্টের গুরুত্বপূর্ণ সদস্য চন্দ্রশেখর গাঙ্গুলি। চন্দ্রশেখর থেকে মঞ্চে ডেকে নিচ্ছি। जय जय तो नेताजी। চন্দ্রশেখর দার হাতে নতুন করে দায়িত্ব তুলে দিচ্ছে আজাদ হিন্দ ফ্রন্ট। তাকে ব্যাচ দিয়ে সম্মাননা প্রদান করছেন আমাদের সর্বভারতীয় সভাপতি দীপায়ন পাল মহাশয়। সবার কাছ থেকে হাততালি আমরা আশা করব। এবং উত্তরীয় প্রদান করছেন এবং সম্মাননা পত্র প্রদান করছেন আমাদের আজাদ হিন্দ ফ্রন্টের সভাপতি ও সম্পাদক মহাশয়। উত্তরীয় প্রদান করছেন সম্পাদক নীলাদ্রি শেখর ভূঁইয়া মহাশয়। অসংখ্য ধন্যবাদ। চন্দ্রশেখর থেকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি চন্দ্রশেখরকে অনুরোধ করব, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার হাতে যে শপথ বাক্যটি এবং মানপত্র তুলে দেওয়া হলো, সেটি যেন তিনি সকলের সামনে মাইক্রোফোনে পাঠ করেন। নমস্কার, আমি চন্দ্রশেখর গাঙ্গুলি, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নমস্কার।
নমস্কার, আমি চন্দ্রশেখর গাঙ্গুলি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে শপথ গ্রহণ করছি যে আজাদিন ফ্রন্টের সভাপতি শ্রী দীপায়ন পাল, সহসভাপতি শ্রী প্রসেনজিৎ মজুমদার সহ সমগ্র কেন্দ্রীয় কমিটি তথা সকল বিপ্লবী নেতৃবৃন্দের প্রতি পূর্ণ নিষ্ঠা ও আনুগত্য পোষণ করব। সুভাষবাদী সমাজ বিপ্লবকে সফল করার লক্ষ্যে দুর্গাপুর সহ সভাপতি হিসাবে আজাদিন ফ্রন্টকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করানোর মহান উদ্দেশ্যে সর্বদা ব্রতী থাকিব। জয় হিন্দ, জয় হিন্দ। চন্দ্রশেখর অনেক ধন্যবাদ। আশা করি তিনি নতুন দায়িত্ব পেয়েছেন দুর্গাপুর শহর সভাপতি, তিনি নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করবেন এবং আগামী দিনে আজাদিন ফ্রন্টকে এগিয়ে নিয়ে যেতে ফ্রন্টের পাশে যথার্থভাবে থাকবেন এবং একজন সৈনিকের মতো লড়াই করবেন। অবশ্যই সুভাষবাদী সমাজ বিপ্লব সফল করার ক্ষেত্রে আজাদিন ফ্রন্টের একজন সেনাপতির মতন কার্য করবেন। ধন্যবাদ। চন্দ্রশেখর একদলের কিছু বলুক নতুন দায়িত্ব পাওয়ার পর। আমাদের নেতা কিছু বলবে তো কি চন্দ্রশেখর? প্রথমত এটাই বলতে চাই যে বেশি কথা বলে সময় নষ্ট করব না, পুরোটাই দীপায়ন আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেছে। তো আমি শুধু এটুকু বলতে চাই যে নতুন যে দায়িত্ব আমাকে দেওয়া হলো আমি আমার শহরে সেটা অবশ্যই করে দেখাবো এবং এটুকু বলতে পারি যে যতদিন বাঁচবো ততদিন আজাদিন ফ্রন্টের পথে নেতাজির আদর্শে চলবে। এটুকু বলে আমি আমার সামান্য বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় নেতাজি। ধন্যবাদ। এবার আমি সঞ্চালক সুব্রতদার কাছে চলে যাচ্ছি। পুনরায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়ে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে। অনেকক্ষণ ধরে আমাদের বিশেষ গুণীজন আমাদের কাছে বিশেষ বক্তব্য প্রদান করেছেন। তো এবারে সময় এসেছে আমাদের মধ্যে একটু জোশ বাড়ানো। বিপ্লব কখনোই ঘুমন্ত অবস্থায় হয় না, সেই জন্য প্রয়োজন জোশ। সেই জন্য আমি অনিল ভাইকে বলবো নেতাজি সুভাষচন্দ্র বসুর এক জনপ্রিয় সঙ্গীত আমাদের কাছে উপস্থাপন করার জন্য। দু মিনিট সময় চেয়ে নিচ্ছি। আজাদ হিন্দের একটি দারুণ গান, রক্তে শিহরণ জাগানো, শরীরে শিহরণ জাগানো একটি গান, কদম কদম বাড়ে যায়। তো এবার সেটি আমরা একটু বাজাবো এবং প্রত্যেককে বলবো যে শুধু গানটি শুনলেই হবে না, এখানে যে কথাগুলি আছে সেগুলি উপলব্ধি করুন এবং আমাদেরকেও কদম কদম এগিয়ে গিয়ে আজাদ হিন্দ ফ্রন্টকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে হবে।
कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम गीत कौম पे লুটায়ে যা। আমাদেরকে হবে এগিয়ে যেতে হবে এবং একদিন আমাদের যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্রের অখণ্ড আজাদ হিন্দ আমরা প্রতিষ্ঠা করব। সেই হয়তো আমরা নাও থাকতে পারি, তো আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে, আজাদ হিন্দ ফ্রন্ট থাকবে এবং একদিন মানুষ বলবে যে হ্যাঁ আজাদ হিন্দ ফ্রন্ট ছিল, তাই আমরা অখণ্ড ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আছি। তো আর বেশি কথা বলবো না, এবার আমি সঞ্চালক সুব্রতর কাছে চলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে চলে যাব আমাদের ক্ষুদে সংগ্রামী ক্ষুদে ক্ষুদিরাম অনিষ্কলের কাছে। অনিষ্কলের আমি সর্বপ্রথম বক্তব্য শুনি, যদি আমাদের প্রথম রাজনৈতিক সভাতে আমি উপস্থিত থাকতে পারি, তখন তার যে গান্ধীর প্রতি যে বক্তব্য, সেই বক্তব্যটা আমাকে অনেকটা টেনেছিল। কারণ আমি মানে রাক্ষস বা আমাদের দেশদ্রোহীকে যতটা ঘৃণা করি, তার থেকেও বেশি ঘৃণা করি এই গান্ধীজি নামক ব্যক্তির উপর। তো আমি এবারে চলে যাব কনিষ্কলের কাছে, তার মূল্যবান বক্তব্য আমাদের কাছে উপস্থাপনার জন্য অনুরোধ করব। সুব্রতকে অনেক ধন্যবাদ আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য। তো সত্যি বলতে ফ্রন্টের আমরা কেউই কেউ নই। আমাদের ছাড়াও যেমন আজাদিন ফ্রন্ট ছিল তেমনই আছে, বর্তমান ভবিষ্যতেও থাকবে। যদি আমরা একজন চলে যাই, আজাদিন ফ্রন্টের যেমন কিছু যায় আসে না, আবার এ কথাটাও ঠিক অপর দিক থেকে যে বিন্দু বিন্দু মেয়ে সিন্ধু তৈরি হয়। আমরা প্রত্যেকে আছি বলেই আজাদিন ফ্রন্ট আছে। আর যদি সবাই দায়িত্ব ছেড়ে দেয়, যে দিব্যাঙ্গ সভাপতি হিসেবে বলে যে আজাদিন ফ্রন্টকে আমি এগিয়ে নিয়ে যাবো না, হয়তো যাত্রা এখানেই থেমে যাবে। কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম আমরা বিশ্বাসঘাতকতা করতে শিখিনি, আমরা অবশ্যই এগোবো, অবশ্যই লড়াই করবো। তো বক্তারা বক্তব্য রেখেছেন, তাদের মনোভাব ব্যক্ত করেছেন, নেতাজিকে নিয়ে আলোকপাত করেছেন, সেখানে সবিশেষ আমার আর কিছু বলার থাকে না, তবুও কয়েকটি কথা বলবো। প্রথমে বলুন তো নেতাজি মানে কি একজন মানুষ যিনি ভারতের স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন, নাকি একজন নেতা যিনি সকলকে এক ছত্রছায়ায় এনে একটি বাহিনী গঠন করেছিলেন? না, নেতাজি মানে কিন্তু সেটি নয়। নেতাজি আগুনের দেবতা, নেতাজি ঝড়ের পাখি। ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার সংগ্রামে যদি ভগবান বলে কাউকে বিচার করতে হয়, তিনি নেতাজি। নেতাজি বৃক্ষের সবুজ নন, তবু তার মধ্যে তারুণ্য খোঁজে স্বদেশ। নেতাজি বিহঙ্গের ডানা নন, তবু তার মধ্যে শৃঙ্খল মোচনের স্বপ্ন দেখে স্বদেশ। নেতাজি এমন একটি মানুষ। নেতাজি নন সমুদ্রের তরঙ্গ, তবু তার বুকের মধ্যে রণতুর্য বাজায় সে সমুদ্র। নেতাজি নন আগুনের দেবতা, তবু আগুন তাকে সাজায় রণসাজে। অর্থাৎ তিনি এমনই একজন মানুষ, তিনি সবকিছুর ঊর্ধ্বে, তিনি ভগবান। এক কথায় তিনি মহাকাল, আমাদের কাছে অন্তত তাই। তো তাকে নিয়ে বলতে গেলে শেষ হবে না, তাকে নিয়ে বলার মতন ক্ষমতা বা তাকে বিশ্লেষণ করার মতন যোগ্যতা কোনোটাই আমাদের নেই। শুধুমাত্র এটুকু বলতে পারি যে আমরা তাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। তিনি যে লক্ষ্যগুলি রেখে গিয়েছিলেন, স্বপ্ন রেখে গিয়েছিলেন, সব কিছু হয়তো পূর্ণ হয়নি, আমরা তার উত্তরসূরি হিসেবে চেষ্টা করবো সেগুলো পূর্ণ করার। তো নেতাজিকে নিয়ে বলতে গেলে ভারতবর্ষের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা উঠে আসবে। তো তখন নেতাজির পাশাপাশি কারা ছিলেন? গান্ধী, নেহেরু, জিন্না, প্যাটেল, এনারা। একদিকে ছিল নেতাজির অনমনীয় সংগ্রাম, অপরদিকে ছিল এনাদের মতন কিছু লুটে খাওয়া মানুষজন, যারা সত্যি বলতে কোনো দেশকে ভালোবাসেননি, যারা চেয়েছিলেন ব্রিটিশের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট। নেতাজি চেয়েছিলেন পূর্ণ স্বরাজ, তারা চেয়েছিলেন ডমিনিয়ন স্ট্যাটাস। বলুন তো ডমিনিয়ন কি? আপনারা প্রশ্ন করতে পারেন ডমিনিয়ন কি? এখন সবাই বিস্তারিত বলা সম্ভব না, তবে এটুকু বলতে পারি ডমিনিয়ন বা কমনওয়েলথ কি। ধরুন আপনি আমার বাড়িতে থাকছেন, আমার অধীন। সেখানে আমি কি করলাম? আপনাকে সারাদিন ঘুরে বেড়ানোর যেদিক সেদিক যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু দিনের শেষে আপনাকে এসে সব কৈফিয়ত আমাকে দিতে হবে যে আপনি কোথায় গেছেন, কি করেছেন। অর্থাৎ শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের রশি আমার হাতেই রইল। এটাকে বলে ডমিনিয়ন। আপনি থাকছেন, আপনি বাড়িতে সব কিছু করছেন, বাড়ির জল বিদ্যুৎ ব্যবহার করছেন, কিন্তু শেষে একটা ট্যাক্স বা মাসের শেষে একটা কর আমাকে দিতে হচ্ছে, একটা ভাড়া দিতে হচ্ছে। অর্থাৎ সব কিছুই আপনার, সব কিছু আপনি নিজেই করছেন, কিন্তু নিয়ন্ত্রণটা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে। এরকমই হচ্ছে ডমিনিয়ন। হয়তো ভারত সব কাজ নিজে থেকে করছে, সব কিছু করছে, কিন্তু একটা বছরের শেষে একটা ট্যাক্স ব্রিটিশ কমনওয়েলথে দিতে হচ্ছে। ডমিনিয়নের কৈফিয়ত দিতে হচ্ছে ব্রিটিশ সরকারকে। কিন্তু কেন দেব? আমরা কোন অংশে কম? একসময় ভারতবর্ষের দেওয়া করে ভারতবর্ষের সম্পদেই চলেছিল ব্রিটিশ সাম্রাজ্য। তারা আমরা
আমরা তাদের উপর দয়া করেছি বলেই তারা চলেছে, তারা আমাদের উপর দয়া করার কেউ নয়। আমাদের সেই বন্ধন, সেই শৃঙ্খল চূর্ণ করতে হবে, স্বাধীন হতে হবে, মুক্ত হতে হবে, তবেই কিন্তু আমরা উঠতে পারবো। দেখবেন একটা ভরা কৌটোর একটা ফাঁকা কৌটো যদি রাখা হয়, কৌটোটাকে উপর করে রাখা হলো, সেখানে কিন্তু জল ভরে না। সেরকমই আমরা যদি মুখ বুঝে চুপচাপ শুয়ে থাকি কিচ্ছু হবে না, আমাদের জাগতে হবে, উপরের দিকে তাকাতে হবে, তবে বৃষ্টির জলটা কিন্তু পড়বে এর মধ্যে, তবে কিন্তু সমাজ সফল হবে, তবেই আমরা এগিয়ে যেতে পারবো। তাই ঘুমিয়ে থাকলে হবে না। আর দ্বিতীয়ত যারা জেগে ঘুমায় তারা কিন্তু তাদেরকে জাগানো সম্ভব নয়। যারা ঘুমিয়ে থাকে সত্যি ঘুমায় তাদেরকে ঠিক জাগানো যায়, তাদেরকে ডেকে জাগানো যায়, কিন্তু যারা জেগে ঘুমায় তাদেরকে জাগানো সম্ভব নয়। তাই জেগে উঠুন, সত্যকার অর্থে জেগে উঠুন, এগিয়ে চলুন, কারণ এগিয়ে যেতে হবে। নেতাজি লক্ষ্য রেখেছেন যে স্বপ্ন কিন্তু পূরণ করতে হবে। আমাদের বাঁচার অধিকার আছে স্বাধীনভাবে, কারণ সব থেকে বড় কথা হচ্ছে ভারতবর্ষ তো নিজেদের দেশ, নিজের দেশে বাঁচবো, নিজের মতো করে বাঁচবো। আমরা কেন অন্যের প্রতি আস্থাশীল থাকবো, কেন অপরের কথা মেনে চলবো? মানাটা উচিত নয়। তাই যারা মানে তাদের আমি মনে করি মেরুদণ্ড নেই। যারা এই ব্রিটিশ শৃঙ্খলকে নিজেদের মাথার উপর থাকতেও কোনো প্রতিবাদ করেন না, তারা মেরুদণ্ডহীন প্রাণী, সত্যিকার অর্থে মেরুদণ্ডহীন প্রাণী। যাই হোক, বর্তমান পরিস্থিতি এটাই, পাল্টাতে হবে। যারা সরকারের ক্ষমতায় রয়েছেন, কেন্দ্র থেকে রাজ্য, প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতি চলছে, খালি কাটা ছোড়াছড়ি, এ ওকে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে, কিন্তু প্রত্যেকেই নিজের কাছে নিজের সত্যি, নিজের সাধু পুরুষ, কিন্তু সেটা তো নয়, প্রত্যেকেই দোষ আছে, এক হাতে তালি বাজে না, এটা জানতে হবে। কোথাও উপাচার্যকে গালাগালি দেওয়া হলে মুখ্যমন্ত্রী বলছেন সামান্য কটু কথা বলেছে, কোথাও মারামারি হলে বলছে সামান্য প্রেম ছিল তাই এরকম কাণ্ড ঘটেছে। তো এগুলো তো বললে হবে না, সঠিক কারণ খুঁজে বের করুন। আপনাকে তো আমরা ক্ষমতায় বসেছি, আপনাদের ক্ষমতায় বসেছি কথা শোনার জন্য নয়, তেল দেওয়ার জন্য নয়, আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি কারণ আমরা সুবিচার চাই, সুশাসন চাই। যদি দিতে না পারেন গলি থেকে নেমে যান, মানুষ আছে আবার প্রতিনিধি নির্বাচন করবে, যোগ্য ব্যক্তিরাও রয়েছে, আপনাদেরকে ডাকার কোনো যৌক্তিকতা আমাদের কাছে নেই। তো বর্তমান পরিস্থিতি এটাই চেঞ্জ করতে হবে, কিছু করার নেই। এখন আমরা হয়তো মানছি, কিন্তু যদি এতদিন পর ক্ষমতা আসবে, আমরা আপনাকে কথা দিতে পারি আমরা যথাসাধ্য চেষ্টা করবো নতুন ভারত গড়ে তোলার। এবার চলে যাই, কিছু আগে চলে যাই, স্বাধীনতার সময় চলে যাই। তো প্রথমেই বলছিলাম তখন কারা ক্ষমতায় ছিলেন? গান্ধী, নেহেরু, জিন্না, প্যাটেল, এদের মতো মানুষেরা। এরা কি ছিলেন? ক্ষমতালোভী। তো যখন নেতাজি বলেছিলেন আমরা স্বাধীন ভারত চাই, আমরা হচ্ছে ডোমিনিয়ন চাই, এবং আমরা অনেকেই বলে থাকি, আমাদের ইতিহাস বইয়ে লেখা থাকে যে গান্ধী নাকি আমাদের স্বাধীনতা দিয়েছেন। তাহলে তাদের উদ্দেশ্যে বলছি, চরকাকে যে একটা কাটা ধুতি পরে ছকটাকে লাঠি নিয়ে স্বাধীনতা আসেনি, তার জন্য লড়াই করতে হয়েছে। নেতাজির আজাদ হিন্দ বাহিনীর 25,000 সেনা মৃত্যুবরণ করেছেন এই স্বাধীনতার জন্য। তারা এমনি এমনি মারা যাননি, এমনি এমনি রক্ত খায়াননি, এই ঠক করে কাটা ধুতিতে স্বাধীনতা আসেনি, আবারও বলছি। আর যদি বলতেই হয় তাহলে গান্ধীজি নন, নেতাজি সুভাষচন্দ্র বসু জাতির জনক। হ্যাঁ, খুব সচেতনভাবে এই কথাটি বললাম, নেতাজি সুভাষচন্দ্র বসু জাতির জনক। এবার আপনারা বলবেন কিছু কিছু সুভাষবাদী মানে গান্ধীবাদী আছে যারা সুভাষবাদের মুখোশ করে থাকে এবং পিছনে পিছনে গান্ধীকে সমর্থন করে, তারা বলবে আপনারা তো নেতাজিকে অবমাননা করছেন, নেতাজির ভক্ত হয়ে আপনারা কি বলছেন না নেতাজি জাতির জনক, কিন্তু নেতাজি তো গান্ধীকে জাতির জনক বলেছিলেন। হ্যাঁ, এই একটি ক্ষেত্রে আমরা নেতাজিকে মানে অমান্য করছি। আমরা তার স্বীকৃতি দেওয়া গান্ধীকে নয়, বরং তাকেই জাতির জনক বলে মনে করি, কারণ তিনি একমাত্র জাতির জনক হওয়ার যোগ্য, তার মধ্যে সেই ক্ষমতা ছিল। যিনি জাতিকে একত্রিত করেন, যিনি জাতিকে মুক্তির পথ দেখেন, তিনি জাতির জনক হতে পারেন। কোনো কাটা ধুতি পরে এক ঠকটাকে বুড়ো হতে পারে না। আবারও বলছি, উনি একজন বৃদ্ধ, ওনার মধ্যে বিশেষ কোনো ক্ষমতা ছিল না দেশকে স্বাধীন করার। যা করেছেন বিপ্লবীরা করেছেন, শহীদ ক্ষুদিরাম ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুভাষ বসুর মতন মানুষেরা করেছেন, তিনি কিছু করেননি, তার বিশেষ কোনো ভূমিকা ছিল না। তো এই গান্ধীবাদকে বর্জন করুন। আমাদের দেশে যদি সঠিক পথে এগোতে হয় তবে নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখানো পথেই যেতে হবে। এরপর বলি যে অনেকে বলছেন 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো প্রথমেই বললাম ভারতবর্ষ স্বাধীন নয়, এবং যদি স্বাধীন হিসেবে মানতেই হয় তাহলে আমি বলবো 21শে অক্টোবরকে মানব। কারণ 21শে অক্টোবরের যৌক্তিকতা আপনাদের সাথে তুলে ধরবো। 21শে অক্টোবর কী হয়েছিল? 1943 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর ভারতবর্ষের ইতিহাসে তাৎপর্যপূর্ণ দিন। এই দিন নেতাজি ও তার আজাদ হিন্দ বাহিনী সিঙ্গাপুরে, সুদূর সিঙ্গাপুরে ভারতবর্ষের প্রথম সরকার হিসেবে শপথ গ্রহণ করেন, যা ছিল সম্পূর্ণ বিদেশি নিয়ন্ত্রণ মুক্ত। এবং তৎকালীন বিশ্বে 11টি দেশ এই সরকারকে স্বীকৃতি দিয়েছিল। সুতরাং কোনো মতেই এটি অগ্রাহ্য করলে চলবে না। যেদিন আমরা দেশভাগ পেয়েছি, স্বাধীনতার বদলে দেশভাগ পেয়েছি, আমাদের দেশকে ভেঙে টুকরো টুকরো করা হয়েছে, আমরা ডমিনিয়ন সেটা সেদিন স্বাধীনতা দিবস হতে
পারে না। যেদিন নেতাজি তার আজাদ হিন্দ প্রতিষ্ঠার প্রথম সিঁড়ি এবং ধাপ অতিক্রমণ করেছিলেন, সেই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য এবং আমরা সেটিকেই পালন করেছি। 6 মাস আগে 21শে অক্টোবর আমরা এই দিনটিকে সমারোহের সঙ্গে পালন করেছিলাম এবং আগামীতেও করব। এইভাবে আমরা এগিয়ে যাব। বাকিটা আপনাদের উপর, আপনারা সমর্থন করলে সব কিছুই সম্ভব। তো এগিয়ে আসুন, সমর্থন করুন এবং অবশ্যই আজাদ হিন্দ ফ্রন্ট যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে, আশা করছি আপনাদের সমর্থন পেলে আমরা পূর্ণ করতে পারবো। বাকিটা মানুষের হাতে। মানুষ চাইলে সব পারে। আপনারা আজকে চাইলে যিনি সরকারের শীর্ষে আছেন তাকে নামাতেও পারেন টেনে নিচে, তেমনই একজনকে শূন্য থেকে উপরে তুলতেও পারেন। সুতরাং সবটাই আপনাদের হাতে। বিচার করবেন আপনারা, আমরা শুধু সূচক তুলে ধরলাম, আমরা শুধু আজাদ হিন্দ ফ্রন্টের যৌতিকা তুলে ধরলাম। বিচারের দায়িত্ব আপনাদের। আজকে বিচারক আপনারা, আমরা শুধু কাঠখোলা দাঁড়িয়ে কিছু বয়ান দেবো, জবানবন্দি দেবো, বাকিটা বিচার করবেন আপনারা। সুতরাং আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, এটুকুই বলবো। বক্তব্য নয়, বলবো মনের কথা। আমি আমার মনের কিছু কথা আপনাদেরকে বললাম, আজাদ হিন্দ ফ্রন্টের আগামী লক্ষ্যগুলি আপনাদেরকে বললাম, বাকিটা আপনাদের উপর। সুতরাং আমি আর কথা বাড়াবো না। পরবর্তী বক্তারা আছেন এবং আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানও বাকি আছে, সেদিকে আমরা আলোকপাত করেই আমি আমার কিছু কথা যেগুলি আপনাদেরকে বললাম এখানেই শেষ করছি। ভবিষ্যতে আবারও দেখা হবে, আপনার সঙ্গে কথা হবে এবং অবশ্যই আজাদ হিন্দ ফ্রন্টকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা একসঙ্গে লড়বো এবং অবশ্যই জিতবো। ধন্যবাদ। সবাই আমার সঙ্গে বলে মুখ লাগাবেন প্রত্যেকে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নেতাজি জিন্দাবাদ, আজাদ হিন্দ ফ্রন্ট জিন্দাবাদ। অতএব শেষে একটাই কথা বলবো, একদিন হয়তো আমরা থাকবো না, কিন্তু দিল্লির মশালে এই ব্যর্থ লাঞ্ছিত পতাকা উঠবে, সেদিন সকলে দেখবে যে নিজের স্বপ্নের অখণ্ড আজাদ হিন্দ প্রতিষ্ঠা হয়েছে। এবার আমি সঞ্চালক সুব্রতর কাছে ফিরে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ অনিশ ভাইকে। আমাদের কাছে আজাদ হিন্দ ফ্রন্টের মূল লক্ষ্য, আমরা কেন লড়াই করছি, আমাদের এই পথ চলা কেন শুরু, কেনই বা প্রয়োজন আমাদের এই পথ চলার, সেটা আমাদের কাছে উপস্থাপনার জন্য। তো আমি আমার মাইকটি আবার আমার এই কোলে ভাই অনিশ কোলেকে তুলে নিচ্ছি। এতক্ষণ বিভিন্ন কথা বললাম, আপনারা শুনলেন। জানি না কে কতটা গ্রহণ করেছেন, তবে আশা করবো আগামী লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন। তো জানি অনেকক্ষণ ধরে এই বক্তব্য চলছে, আপনাদেরকে একঘেয়ে লাগছে, একটু অন্যরকম লাগছে। তো নতুন কিছু হলে অবশ্যই ভালো লাগবে প্রত্যেকের। তো এবার আমরা আর বিলম্ব করবো না, আমাদের দ্বিতীয় পর্বে চলে যাব। তবে তার আগে কয়েকটি কথা আমি বলতে চাই আজকে, যে আজাদ হিন্দ ফ্রন্টের আরও অনেক কেন্দ্রীয় পদাধিকারীরা আছেন, অনেকে আজকে আসতে পারেননি। যেমন রয়েছেন আমাদের অর্থ সচিব শ্রদ্ধা পাল এবং সহসভাপতি প্রসেনজিৎ মজুমদার, তারা কিছু কারণে আসতে পারেননি। তো প্রসেনজিৎটার শরীর অত্যন্ত খারাপ, প্রায় হসপিটালে ভর্তি হওয়ার মতো অবস্থা। তিনি সেই অবস্থায় আমাদের এখানে যোগ দিতে পারেননি, কিন্তু তাকে আমরা ভার্চুয়ালি অ্যাড করার চেষ্টা করব এবং তাকে অনুরোধ করব কিছু কথা সরাসরি শুধু মুর্শিদাবাদ থেকে তিনি ফোন করে আমাদের শোনাবেন এবং সেগুলি আমরা নেব, শুনবো, বুঝবো, গ্রহণ করব। তো সুমন্তদাকে আমি অনুরোধ করবো প্রসেনজিৎটাকে একটু কলে অ্যাড করার জন্য। প্রত্যেকের কাছে 2 মিনিট সময় চাইছি, প্রসেনজিৎটাকে আমরা অ্যাড করতে খুব সময় লাগবে।
মার্জনা করবেন, প্রসেনজিৎটাকে আমরা অ্যাড করতে পারেন, দুঃখিত, নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি। এবার আমরা নতুন পদাধিকারীদের হাতে দায়িত্ব তুলে দেবো। তো আমি সঞ্চালক সুব্রতকে চলে যাবো এবং যারা যারা আজকে দায়িত্ব পাচ্ছেন তাদের প্রত্যেকের নাম ঘোষণা করতে অনুরোধ করছি। হ্যালো, আজ আজাদিন ফ্রন্টে তৃতীয় প্রকাশ্য রাজনৈতিক সম্মেলন। এই সম্মেলনে আমরা সবাই উপস্থিত হয়েছি নেতাজির আদর্শ স্থাপনের জন্য। আমাদের আজকের এই সভায় আমরা এখন আমাদের নতুন সদস্য এবং আমাদের এই সংগঠনের 5 জন নতুন পদাধিকারীদের সম্মাননা প্রদান এবং তাদেরকে শপথ বাক্য পাঠের জন্য আমাদের এই মঞ্চে ডেকে নেব। সুমন্ত দাস, অভিমণ্ডল, মার্জনা কাম্য। আমি সর্বপ্রথম ডেকে নেব সুমন্ত দাস মহাশয়কে। সুমন্ত দাস মহাশয়কে ব্যাচ পরিয়ে দিয়ে সম্মান প্রদান করছেন আমাদের সর্বভারতীয় সভাপতি দীপায়ন পাল মহাশয়। উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্মানিত করছেন আমাদের সর্বভারতীয় সম্পাদক নীলাদ্রি শেখর ভূঁইয়া মহাশয়। সম্মাননাপত্র প্রদানের মাধ্যমে আমাদের সম্মান প্রদান করছেন দীপায়ন পাল মহাশয়। আমি এবারে সুমন্ত দাস মহাশয়ের কাছ থেকে শপথ বাক্য পাঠ করার জন্য অনুরোধ করব। হ্যাঁ, আমি সুমন্ত দাস নেতাজি সুভাষচন্দ্র নামে শপথ গ্রহণ করছি যে আজাদি ফ্রন্টের সভাপতি শ্রী দীপায়ন পাল সহ সভাপতি শ্রী প্রসেনজিৎ মজুমদার সহ সমগ্র কেন্দ্রীয় কমিটি তথা সকল বিপ্লবী নেতৃবৃন্দদের প্রতি পূর্ণ নিষ্ঠা ও অনুগত্য পোষণ পূর্বক সুভাষবাদী সমাজ বিপ্লবীকে সফল করার লক্ষ্যে সর্বভারতীয় সর্বসাধারণ সম্পাদক হিসাবে আজাদের ফ্রন্টকে রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত করানোর মহান উদ্দেশ্যে সর্বদা বৃহৎ থাকব। জয় নেতাজি, জয় হিন্দ, জয় নেতাজি। অসংখ্য ধন্যবাদ। সুমন্ত দাস মহাশয়কে আমি কিছু বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করব। অবশ্যই বক্তব্য রাখবেন, তবে তার আগে কিছু কথা বলছি যে আজকে তিনি যে দায়িত্ব পেয়েছেন আজকের সঙ্গে সর্বভারতীয় সংগঠন সম্পাদকের আশা করি নিশ্চয়ই সঙ্গে দায়িত্ব পালন করবেন। তো সুমন্তদা হ্যাঁ, আমাদের দেশে শিক্ষাগত, কৃষিগত বিভিন্ন দিক রয়েছে যেখানে আমরা বিভিন্ন সমস্যার আমাদের দেশে কিছু বৃহত্তর সমস্যা আছে কৃষিগত, শিক্ষাগত দিক থেকে। সেরকম ছাত্রছাত্রীরা যারা খুব মেধাবী ছাত্রছাত্রী তারা সঠিক সম্মানের সাথে চাকরি পাচ্ছে না। কৃষিগত দিক থেকে কৃষকরা সঠিক সম্মান পাচ্ছে না। তাদেরকে আমাদের বর্তমান সরকার খেয়াল রাখতে পারছে না তাদের, এবং যা যা তাদের প্রয়োজন সেটাও তাদেরকে প্রোভাইড করা হচ্ছে না। এর বিরুদ্ধে আমাদের সুভাষচন্দ্র বোসের পার্টি আজাদি ফ্রন্ট সবসময় সহমত পোষণ করবে। সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় আজাদি ফ্রন্ট জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই সুমন্ত দাস মহাশয়কে। এবারে আমি মঞ্চে ডেকে নেব অভিমণ্ডল মহাশয়কে। অভিমণ্ডল মহাশয়কে
ব্যাচ করিয়ে সম্মাননা প্রদান করছেন সর্বভারতীয় সভাপতি দীপায়ন পাল মহাশয়। এবং উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক নীলাদ্রি সরকারিয়া মহাশয়। তার সাথে সাথে সম্মাননাপত্র শপথ পাঠের জন্য অনুরোধ করছি অভিমণ্ডল এবং সম্মাননা প্রদান করছেন আমাদের অনিশ করে মহাশয়। হ্যালো 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 আমি অভিমণ্ডল নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে শপথ গ্রহণ করছি যে আজাদিন ফ্রন্টের সভাপতি শ্রী দীপায়ন পাল, সহ সভাপতি শ্রী প্রসেনজিৎ মজুমদার সহ সমগ্র কেন্দ্রীয় কমিটি তথা সকল বিপ্লবী নেতৃবৃন্দের প্রতি পূর্ণ নিষ্ঠা ও আনুগত্য পোষণ করব। সুভাষবাদী সমাজ বিপ্লবকে সফল করার লক্ষ্যে হুগলি জেলা সাধারণ সম্পাদক হিসাবে আজাদিন ফ্রন্টকে রাষ্ট্র ক্ষমতার অধিষ্ঠিত করানোর মহান উদ্দেশ্যে সর্বদা ব্রতী থাকব। জয় হিন্দ, জয় নেতাজি। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ অভিমণ্ডল মহাশয়কে। তার সাথে সাথে অভিমণ্ডল মহাশয়কে আমি কিছু বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করব। আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশ স্বাধীন পূর্ণভাবে না হলেও দেশ স্বাধীন করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে রয়েছি আমরা। কিন্তু এই স্বাধীনতার মধ্যে থেকেও আমরা এখনো অনেক পরাধীনতার সম্মুখীন হচ্ছি। যেমন বর্তমানে যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি চারিদিকে যে শোষণ ও তোষণ চালাচ্ছেন তার প্রভাবে আমরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছি। এখানে শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছুর অভাব পড়ছে। শিক্ষা যারা আমাদের কেন্দ্রীয় কমিটিতে, এছাড়াও যারা সাধারণ যে নেতা মন্ত্রী হয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম এবং বর্তমানে শিক্ষার হার দিকে দিন কমতে থাকছে। এই শিক্ষা না থাকার কারণে এখানে শিক্ষার কোনো মান নেই, শুধু এখানে ভিক্ষাবৃত্তি আছে, ভিক্ষার মাধ্যমেই এই রাজ্য চলছে। আপনারা আজাদিন নিজের প্রতি, আজাদিন ফ্রন্টের প্রতি ভরসা রাখুন এবং আজাদিন ফ্রন্টের পাশাপাশি দাঁড়ান এবং আজাদিন ফ্রন্টের দাবিগুলোকে পড়ুন ভালো করে এবং আমাদের সঙ্গে বিপ্লবে যোগদান করুন। এই আজাদিন ফ্রন্টটি একমাত্র সুভাষের আদর্শে গঠিত এবং সুভাষের আদর্শ নিয়েই আমরা পরবর্তীকালে আপনাদের সকলের সামনে সোনার বাংলা গড়ে তুলব। যে সোনার বাংলা গড়ার জন্য মুখ্যমন্ত্রী আপনাদেরকে প্রতিজ্ঞা করেছেন, সেই সোনার বাংলা তিনি গড়তে পারেননি, তা আপনারা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ঘটনার মাধ্যমে। তাই সেই ঘটনা যাতে আর না ঘটে এবং এই ঘটনা যেন পর্যায়ক্রম না চলে, এগিয়ে না চলে এরকম পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিবর্তনের জন্য আপনারা আজাদিন ফ্রন্টের প্রতি ভরসা রাখুন এবং আজাদিন ফ্রন্টের সঙ্গে যোগদান করে আজাদিন ফ্রন্টের কাজকে সাফল্যমণ্ডিত করুন। ধন্যবাদ। এই বলেই আমি আমার বক্তব্য সম্পূর্ণ করি। ধন্যবাদ সভাপতি মহাশয়, ধন্যবাদ মুখপাত্র। অসংখ্য ধন্যবাদ অভিমণ্ডল মহাশয়কে। আমি এদের মঞ্চে ডেকে নেব শ্রীদীপ দে মহাশয়। শ্রীদীপ দে মহাশয়কে ব্যাচ প্রদানের মাধ্যমে সম্মান প্রদান করছেন সর্বভারতীয় সভাপতি দীপায়ন পাল মহাশয়। তার সাথে উত্তরীয় প্রদানের মাধ্যমে সম্মান প্রদান করছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক নীলাদ্রি সরকারিয়া মহাশয়। সম্মাননাপত্র প্রদানের মাধ্যমে সম্মান প্রদান করছেন সর্বভারতীয় আমাদের মুখপাত্র অনিশ করে মহাশয়। আমি শ্রীদীপ দে মহাশয়ের কাছ থেকে শপথ বাক্য পাঠের জন্য অনুরোধ করব। গান্ধীজি কংগ্রেসকে বললো এই মেনটেন হচ্ছে, তো এই সম্বন্ধে গান্ধীজির যিনি দাসী ছিলেন আভা বলে, এবং এটা বলে রেখেছি যে গান্ধীজি ওনাকে শারীরিকভাবে মানে যৌন নির্যাতন চালানোর জন্য উনি অবসাদে আত্মঘাতী হয়েছিলেন। সেই আভাই বলছিল যে এই যখন অনশন হতো না তখন গান্ধীকে কি করে অনশন থেকে তোলা যায় তার জন্য ওনার যে দাসীরা ছিল তারা খুব জোর করতেন। তো হঠাৎ গিয়ে দেখে যে গান্ধী শুনেছে মিষ্টি খাচ্ছে,
এবং কথা ফালতু কথা শুনে খাচ্ছে না, ওই খিদে পাচ্ছে পেছন দিকে চলে যাচ্ছে, পেছনে খেয়ে আবার সামনে চলে আসছে, এইভাবে দীর্ঘদিন চলেছে। এবং আচ্ছা, আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে উনি সবসময় খালি গায়ে চাদর চড়িয়ে কেন ঘুরতেন, কেউ এটা ভেবে দেখেছেন? আমি একটা বক্তব্য বলে শেষ করতে চাইছি। अखंड भारत का सपना है, काबुल से लेकर रेंगुन तक अपना है। अखंड भारत जिंदाबाद, भारत माता की, भारत माता की, नेताजी जिंदाबाद। नमस्कार सकले। নাম দিয়ে জামা ভেজায়, সে পোশাক বদলায়, যে রক্ত দিয়ে যে জল দিয়ে পোশাক শরীর ভেজায় সে জামা বদলায়, যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস। আমাদের সহসভাপতি মহাশয় প্রসেনজিৎ মজুমদার রয়েছে আমাদের সঙ্গে, এবার তার থেকে আমরা কিছু কথা শুনে নেব। जय हिंद, जय हिंद, AHF जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, जय नेताजी, जय नेताजी, जय नेताजी।